শাহিন মাহমুদ। আজকে আমাদের অর্গাননের লাইভ লাইভটি শনিবারে ছিল, এর আগে আমরা বিশেষ কারণবশত এখন থেকে রবিবারে এই লাইভটি করব, এবং এই বিশেষ লাইভটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। অ্যাকচুয়ালি সঠিক চিকিৎসার মানদণ্ড তাহলে কি, কিভাবে আমরা বিবেচনা করবো যে আমি আসলে রোগীকে সঠিক চিকিৎসা দিছি কি দেই নাই, কতদিন পরে আমি অ্যাসেসমেন্ট করবো? এই প্রশ্নগুলা কি আসার কথা না? প্র্যাকটিক্যালি এই প্রশ্নগুলো কি আসার কথা না? আমার তো আসছিল, আপনাদেরও কি আসার কথা না? আসার কথা, আসা উচিত। এই প্রশ্নগুলো এখানে দেখতে পাওয়ার কথা আমার, যদি আপনারা বাস্তবে মনোযোগের সাথে রোগীদের ট্রিটমেন্ট করেন। আমি বলবো, এর প্রশ্ন উত্তর আমি দিচ্ছি আপনাদেরকে। আসলে একজন ব্যক্তির সম্পূর্ণ লক্ষণ না চলে যাওয়ার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। তার একটা কারণ হচ্ছে, আমরা রুগীকে যতই চিকিৎসা করি না কেন, নেক্সট লেয়ার বলে একটা কথা আছে। রোগীর শুধুমাত্র একটা লেয়ার থাকে, ব্যাপারটা এইরকম নয়। যেমন আপনি হয়তো একটা রোগীকে লাইকোপোডিয়াম দিয়ে ট্রিটমেন্ট শুরু করছিলেন, তারপরে সালফারের লেয়ার আসছে, তারপরে কিংবা একাধিক মায়াজম প্রিডিসপোজিশন থাকতে পারে, জেনেটিক পজিশন থাকতে পারে। তো কাজেই আপনি অনেকটা, হোমিওপ্যাথিক চিকিৎসা হলো পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। আপনি একটা খোসা ছাড়াবেন, আরেকটা খোসা বাইরাবো, ততক্ষণ পর্যন্ত একদম শিকড়ের যে মূল যে কাণ্ডটা, ওইটাতে না যাবে। তো কাজেই আপনি আপনি চিকিৎসা করছেন মানে এক ধরনের অগ্রগতি আসছে মোস্ট প্রবাবলি। কাজেই আপনি চিকিৎসা ব্যর্থ হয়েছে ব্যাপারটা এইরকম নয়। কিন্তু 100% সবল, একদম 100% লক্ষ্যে যাওয়া পৌঁছাইছেন ব্যাপারটা এইরকম নয়। কখন আমরা 100% লক্ষ্যে যাওয়া পৌঁছাই বা কখন বলতে পারি, এটা আমি একটু পরে বলতেছি। অন্য যে কারণে হইতে পারে, তাহলে আপনি আংশিক সদৃশ ওষুধ প্রয়োগ করছেন, রোগীর রোগীর সঠিক সদৃশ ওষুধটা আপনি প্রয়োগ করেন নাই। বিতল কাজ বলেন যে একজন ব্যক্তিকে যতই চিকিৎসা করা হোক, হয়তো তার 99% লক্ষণ চলে যাবে, কিন্তু এমন লেয়ারও থাকে, তারপরেও একটা লেয়ার থাকে যার লক্ষণ সুস্পষ্ট নয়, বা ভাইটাল ফোর্স প্রয়োজন মনে করতেছে না তার লক্ষণকে আর প্রকাশ করা, কোনো ওষুধের চাহিদাকে জানান দেওয়ার, সে আর মনে করতেছে। ওটা আপনি দূর করবেন কিভাবে? কিন্তু অনেক সময় আমরা ভুলবশত সদৃশ, মানে আংশিক সদৃশ ওষুধ প্রয়োগ করি। তখন অ্যাকচুয়ালি রোগীর মধ্যে কিছু লক্ষণ চলে যায়, কিছু লক্ষণ থাকে অ্যাকচুয়ালি সেখানে সেখানে সত্যিকারের আরোগ্যের ঘটনা বা পেঁয়াজের খোসা চিলানের ঘটনাটা ঘটে না। এখন দ্বিতীয় প্রশ্ন যা আসার কথা, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার চিকিৎসা সঠিক হচ্ছে না হচ্ছে না? রোগীর কি সত্যি আমি লেয়ার দূর করতে পারতাছি না? আমি কি রোগীর সত্যি প্রোগ্রেসের দিকে নিচ্ছি, নাকি আংশিক সদৃশ ওষুধ প্রয়োগ করে, মানে রোগী সেন্সিটিভ কিন্তু সঠিক ওষুধ নয়, এরকম ওষুধ প্রয়োগ করে? আংশিক সদৃশ ওষুধ বলতে কিন্তু এটা বোঝায় যে যে ওষুধটা আরোগ্যকারী নয়, রোগীর জন্য আর সারাবো না, কিন্তু রোগী ওষুধটাতে সেন্সিটিভ। ওই 5টা লক্ষণ মিললো না 10টা লক্ষণ মিললো, ব্যাপারটা কিন্তু এইরকম নয়। আমাকে পরিষ্কার, ব্যাপারটা কিন্তু এরকম নয়। 5টা লক্ষণ মিললো না 10টা লক্ষণ মিললো, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হইলো রোগী একদম 100টা লক্ষণের মধ্যে 90টা লক্ষণ মিলতে পারে, কিন্তু এমন লক্ষণ মিলছে যে লক্ষণ মিললে রোগীর আসলে আরোগ্য হবে না। ও আরো 10টা ওষুধ, আরো একটা ওষুধের সাথে 80টা মিলতে পারে, 70টা মিলতে পারে, এটাতে আরোগ্য হবে না। কিন্তু রোগীর যেহেতু লক্ষণের সাদৃশ্য আছে, কাজে রোগী সেন্সিটিভ। এইগুলা কয় হলো আংশিক সদৃশ ওষুধ। আপনাকে আংশিক সদৃশ ওষুধ বলতে মনে হইতে পারে যে 5টা লক্ষণ মিলছে, 5টা লক্ষণ মিলে নাই। এই কনসেপ্টটা ভুল। মনে রাখবেন, আংশিক সদৃশ ওষুধে এমন হইতে পারে 10টা লক্ষণ মিলছে, এটা রোগীর একটা লেয়ারকে দূর করে দিবে, পরবর্তী লক্ষণগুলা পরবর্তী ওষুধে চলে যাবে। এইভাবে ধাপে ধাপে ভালো হবে, এটা হইতে পারে এটা আরোগ্যকারী প্রক্রিয়া। মাত্র 10টা লক্ষণ মেলার কারণে 90টা লক্ষণেও যেখানে কোনো কাজ করবে না, সেগুলো আস্তে আস্তে আপনার আমাদের কোর্সে যারা আছেন, যারা আমাদের প্রশিক্ষণের আওতাভুক্ত আছেন, তাদেরকে আমি আমার কেস থেকে ডেমনস্ট্রেশন দেবো। এটা মুখে মুখে কইলে বোঝা অনেক সময় মুশকিল হয়। কেসের থেকে আপনারা প্রশ্ন করবেন, আমি দেখাই দিব ইনশাল্লাহ। আর কেসে তো আমি আমার মনে থাকলে তো আমি দেখাই দিব যে কিভাবে এটা অ্যাসেসমেন্ট করা হয়। তো যাই হোক, যারা বলতেছিলাম আমি, তো আংশিক সদৃশ, এবার প্রশ্ন যে আপনি কিভাবে বুঝবেন যে আংশিক সদৃশ লোক ওষুধ পড়ছে নাকি আমি প্রোগ্রেসের দিকে যাচ্ছি? কেউ বলতে পারবেন কমেন্টের সেকশনে?
আমার কিন্তু আমার হিসাবে কিন্তু অনেকের বলতে পারার কথা যে কিভাবে বুঝবে। খুব সিম্পল উত্তর, এই উত্তরটা খুবই সিম্পল। তো দেন না, উত্তরটা দিয়ে দেন একজন। কিভাবে বুঝবেন যে আপনি আংশিক সদৃশ ওষুধ প্রয়োগ করছেন এবং কিভাবে নাকি আপনি আরোগ্যকারী ওষুধে প্রয়োগ হয়েছে? দুইটার মধ্যেই তো লক্ষণ থাকতে পারে। আরোগ্যকারী ওষুধে আপনার মাত্র 10টা লক্ষণ কমাইছে, কিন্তু 90টা লক্ষণ এখনো আছে। আবার আংশিক সদৃশ দিচ্ছেন, সেখানেও এই ঘটনা করতে পারে, 10টা লক্ষণ চলে গেছে, 90টা লক্ষণ আছে। এই একই হুবহু একই ঘটনা করতে পারে। এই লক্ষণ আর সিমটম, সিমটোমেটোলজির জায়গায় হুবহু একই ঘটনা ঘটতে পারে। একজন উত্তর দিচ্ছেন জ্বর আসার পর নির্ভর করে, এটা একটা ইন্ডিকেশন, কিন্তু এর চাইতেও বেটার মানে সত্যিকারের উত্তর এটা না, এটা একটা ইন্ডিকেশন। কিন্তু সত্যিকারের উত্তর মানে পরিচ্ছন্ন উত্তর, যেটা এক কথায় পরিষ্কার হয়ে যাবো, এটার একটা পরিচ্ছন্ন উত্তর আছে। হয়তো মাহফুজ ভাইয়ের মাথায় আসার কথা, কিন্তু তারা হইয়া করে মাথা থেকে ভুলে গেছে। আমি আবার কইটা জিজ্ঞেস পরে। আচ্ছা, এখনো কেউ উত্তর দেন নাই, আমি এটা বুঝাই। আমি তো সময় নষ্ট করলে পরে পরে তো কথা বলারই সময় থাকবো না। অ্যাকচুয়ালি এটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে বিচল কাজ হেলথের যে ডেফিনিশন দিয়েছেন, যে সংজ্ঞাটা আবিষ্কার করছেন, এই সংজ্ঞাটা একটু জানতে হবে আমাদের এটা বুঝতে গেলে। হ্যানি বিচল কাজ বলতেছেন, অ্যাকচুয়ালি আপনার কিন্তু মনে রাখতে হবে, একটু আগে আরেকটা কথা মনে রাখতে হবে, এই প্রশ্নটা কি উত্তর দেয় যে আপনার চিকিৎসা কতটা সফল, তার মাপকাঠিটা কি। রয়ে যাওয়া লক্ষণের ভিত্তিতে মাপকাঠি হয় না, কিসের ভিত্তিতে হয়? এবার একটু একটু সংজ্ঞাটা আমরা একটু খেয়াল করি। বিতল কাজ আমাদের শেখাচ্ছেন হেলথ ইজ ফ্রিডম ফ্রম পেন। এবং মনে রাখবেন, এই হেলথ ইজ ফ্রিডম, এই যে ফ্রিডম, যে হেলথ যে ফ্রিডম স্বাধীনতা, এটা কিন্তু কেন্টও বিভিন্ন ভাবে বইলা গেছেন, যদিও সংজ্ঞা আকারে দেন নাই। এবং হ্যানিম্যানও বইলা গেছেন। এবং আমার একটা, আমি একবার একটা ডেমনস্ট্রেশনও করছিলাম যে হ্যানিম্যান এবং কেন্ট কিভাবে বইলা গেছেন। তো আপাতত শুধু জানা রাখেন, হেলথ ইজ ফ্রিডম ফ্রম পেইন ইন ফিজিক্যাল বডি, শরীরের যে কোনো ব্যথার থেকে মুক্তি, এবং এই স্টেট অফ ওয়েলবিং। শুধু মুক্তি তাই না, আমার মধ্যে একটা ভালো লাগার, ভালো থাকার অনুভূতি, সহজাত প্রাকৃতিক ন্যাচারাল অনুভূতি। আমার নাকে ব্যথা করলে নাকের অস্তিত্ব টের পাবো, ব্যথা না করলে পরে অস্তিত্ব টের পাবো না যে আমার একটা নাক আছে। কিন্তু নিঃশ্বাস যদি না নিতে পারি, তো কাজেই আমার এই ফ্লুয়েন্টলি নিঃশ্বাস নিচ্ছি, এই সমস্ত কিছু ফিজিক্যাল স্টেটে। ফ্রিডম ফ্রম প্যাশন অন দ্য ইমোশনাল প্ল্যান, আমার মনের ক্ষেত্রটাতে সমস্ত রকমের মোহ বা আসক্তির থেকে মুক্তি, রেজাল্টিং ইন এ ডাইনামিক স্টেট অফ সেরিনিটি, ফলাফলস্বরূপ আমার মধ্যে একটা শান্ত, সমাহিত, প্রশান্তিদায়ক একটা অবস্থা থাকবে, ডাইনামিক, অদৃশ্য একটা অবস্থা, শক্তি, এনার্জেটিক একটা অবস্থা, যেন আমি খুব শান্ত, সমাহিত, আমার অস্থিরতা নাই, আমার কোনো আসক্তি নাই, আমার এটা করতেই হবে, আমার হইতেই হবে, এই ধরনের কিছু নাই। অ্যান্ড ফ্রিডম ফ্রম সেলফিশনেস ইন দ্য মেন্টাল প্ল্যান, এবং মনের জায়গা থেকে স্বার্থপরতার থেকে মুক্ত। আমারই সব চাই, আমারই বড় ডাক্তার হইতে হবো, আমার শ্রেষ্ঠ ডাক্তার হইতে হবো, ডাক্তারের দিক দিয়ে বললাম, এরকম জীবনের সর্বক্ষেত্রে এই সমস্ত কিছুর থেকে মুক্তি। হ্যাভিং অ্যাজ এ রেজাল্ট টোটাল ইউনিফিকেশন অফ ট্রুথ, যখন এই আত্মকেন্দ্রিকতা, এই ইগো, এই স্বার্থপরতা না থাকবে, তখন আমরা সত্যের সাথে মিলা যাবো। এই স্টেটটা হলো মেন্টাল স্টেট, মনের এই অবস্থা। এরপর শেষ লাইনে তিনি বলতেছেন, এ ট্রুলি হেলদি ইন্ডিভিজুয়াল শুড দেয়ারফর কম্বাইন বোথ ডিভাইন কোয়ালিটিস অফ লাভ এন্ড উইজডম, অর্থাৎ সত্যিকারের একজন সুস্থ ব্যক্তির মধ্যে এলেম এবং রহম, ভালোবাসা এবং প্রজ্ঞার একটা ঐশ্বরিক সমন্বয় থাকবে, গুণাবলী থাকবে। এটা হলো সুস্থ ব্যক্তির নমুনা। অর্থাৎ তার শরীরে কোনো ব্যথা বেদনা নাই, তার ইমোশনের জায়গায় সে খুব প্রশান্ত, সমাহিত, শান্ত, তার মধ্যে আত্মকেন্দ্রিকতা, ইগো, সেলফিশনেস আর স্বার্থপরতা নাই, সত্যের সাথে সে সমন্বিত, এবং সে এলেম এবং রহম দ্বারা পূর্ণ, ভালোবাসা, অন্যের কল্যাণ কামনা, অন্যের উন্নতির চেষ্টা এবং প্রজ্ঞা এর দ্বারা পূর্ণ। অ্যাকচুয়ালি যদি এইটা যদি সুস্থতা হয়, তাহলে আপনার প্রত্যেকটা চিকিৎসক রুগীতে এই বৈশিষ্ট্যগুলোর দিকে আইগিয়া যাবে। একটা করে পেঁয়াজের খোসা খুলবে, এক রুগী এক ধাপ করে এই দিকে আইগিয়া যাবে।
আমি খুব সহজ ভাবে বললে, সে তার মন, তার ইমোশন, তার শরীরের এক ধরনের উন্নত অবস্থা অনুভব করবে। আমি বুঝাইতে পারছি জিনিসটা? অর্থাৎ আপনি আংশিক সদৃশ ওষুধ দিছেন, রোগীর 10টা না 90টা ওষুধ লক্ষণ চলে গেছে, কিন্তু রোগীর মধ্যে না মনে আছে মনের সেই উন্নত ভার্সন, না তার প্যাশনের সেই উন্নত, বা তার যে মেন্টাল রেস্টলেসনেস বা অ্যাপাথি যা কিছুই হোক, তার যে কোনো পরিবর্তন, তার ইমোশনের জায়গাটাতে যে সে একটু কাম এবং সেরেন অনুভব করবে, কিংবা ফিজিক্যালে তার যে অস্বস্তি, একটা ওয়েলবিং, হয়তো ব্যথা চলে গেছে, যাই তো, আপনি যদি একটা ব্যথা রুগীরে ব্যথানাশক দেন, তো বা জ্বরের রুগীরে জ্বরের ওষুধ দেন, তার এই যে আমার কয়েকদিন আগে একজন রুগী দিছে জ্বরের ওষুধ, সাব নর্মাল টেম্পারেচারে চলে গেছে, সাপোজিটরি দিয়ে কয়েক মিনিটের মধ্যে দিছে টেম্পারেচার কমায়, রুগী প্রলাপ বকতেছে, ভয়ানক অবস্থায় দাঁড়াইছিল, এবং আল্লাহর দয়া রিকভার করা সম্ভব হয়েছে আমি যতদূর জানি। লাস্ট কন্ডিশন পর্যন্ত রুগী অনেকটা বেটার, প্রায় মনে হয় সম্ভবত আজকে সুস্থতার দিকে। তো এইভাবে আপনি যদি সদৃশ ওষুধ প্রয়োগ করেন, অ্যাকচুয়ালি রোগীর ভিতরে বা বাইরে সত্যিকারের ভালো লাগার অনুভূতি থাকবে না, তার এনার্জির ইমপ্রুভমেন্ট হবে না, তার ইনফরমেশনের জায়গায়, তার যে বেসিক ইনফরমেশন বা এনার্জির জায়গা, সেখানে কোনো ধরনের পরিবর্তন আসবে না, সে আসলে খারাপই। ডাক্তার লক্ষণ তো গেছে গা, কিন্তু কিন্তু খারাপ লাগতেছে, এটা ভাল লাগতেছে না। আবার উল্টাটা ঘটবে যখন আপনি সঠিক ওষুধটা দিবেন। ডাক্তার 100টা ওষুধ আছিল, 100টা লক্ষণ আছিল, 10টা লক্ষণ চলে গেছে, আমি কিন্তু মজার ব্যাপার হলো আমি এনার্জেটিক ফিল করি। হ্যাঁ, রোগীর এটা বলবে, আমার চেম্বারে আমি অহরহ দেখি এই কথা। আমার যারা স্টুডেন্ট, আমার চেম্বারে যারা আছেন, যারা এখানে শিখেন, তারা কিন্তু এটা দেখেন নিজের চোখে, দেখে বিস্মিত হন যে রোগীরা কিভাবে বলে, তারা খুশি, তারা হ্যাপি। এই হ্যাপিনেস এই ফ্রিডমের সাথে সরাসরি সম্পর্কিত। রোগীর সন্তুষ্টি, স্যাটিসফ্যাক্টরি, রোগীর লক্ষণ ধীরে ধীরে কমতেছে, কিন্তু সে প্রতিবার হ্যাপিনেস অনুভব করবে, সে আপনার সাইডে কোথাও যাবে না, সে রুগী দিতেই থাকবে আপনাকে। এবং এই ঘটনাটাই আমরা বাস্তবে দেখতে পাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে। বুঝাইতে পারছি আমি ব্যাপারটা, যে কিভাবে এই জ্বরের ব্যাপার উত্তরটা সঠিক ছিল, কিন্তু জ্বরের ব্যাপারটা হলো ইন্ডিকেটর, রুগী আসলে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। সবার বেলায় তো আর জ্বর হবে না, কিন্তু সবার বেলায় এই হ্যাপিনেস, দ্য সেন্স অফ ওয়েলবিং, এটা হবে যদি আপনি সঠিক ওষুধ দিতে পারেন, মানে সঠিকভাবে যদি আপনি প্রসিড করেন। তাইলে আমাদের দেখেন দেখেন যে অ্যাকচুয়ালি এই সিম্পল একটা অ্যাফোরিজম আমাদেরকে এই বিষয়গুলো শিখাচ্ছে না, খুব সিম্পলি শিখাইতেছে। এবং এবং শুধু তাই না, আরেকটা প্রশ্ন আমি করতে পারি, আহ যে আমি তো বুঝলাম যে রোগীর মধ্যে একটার পর একটা লেয়ার আসবে, তাহলে পরবর্তী লেয়ারের ওষুধটা কখন প্রয়োগ করব? এই যে আমি বুঝলাম যে একটা 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 আমি 10টা লক্ষণ চলে গেছে, রুগী হ্যাপি, তো তারপরের ওষুধটা আমি কখন প্রয়োগ করবো? এটা তো বিরাট কনফিউশন, আমার জীবনে বছরের পর বছর এই কনফিউশনে ভুগছি। আমি জানি যারা প্র্যাকটিস করেন তাদের এটা যে কনফিউশন হয়, যে আমাদের ডাক্তারকে বলা হয়েছে যে এই অসময়ে ওষুধ দিবা না, প্ল্যাসিবো দিয়া যাবা, আবার রোগীর মধ্যে লক্ষণ আছে, লক্ষণ এখন আমি না দিয়া ঘরে যাবো, 5টা ওষুধের সাথে মিলতেছে, ও কোনটা দিব? মনে রাখবেন, এর উত্তরটাও দিয়ে দিতেছে। যেহেতু লক্ষণ, সিমটোম্যাটোলজি আমাদের বড় কথা, এবং রোগীর লক্ষণ চলে গেলে আর কোনো রোগ নাই, কাজে এটাতে আমাদের বিবেচনা করতেই হবে। কিন্তু অসময়ে দিবেন মানে টোটালটাই গড়বড় হয়ে যাবে, পুরো কেসটা নষ্ট হয়ে যাবে। সহজ কথা হচ্ছে আপনি সেই সময় শুধুমাত্র ওষুধ প্রয়োগ করতে পারেন, একদম এটা বেসিক কনসেপ্ট হিসেবে রাখেন, বেসিক কথা হিসেবে রাখেন, ইমার্জেন্সি সিচুয়েশন বাদ দিয়ে, ব্যতিক্রম কিছু বাদ দিয়ে, যেগুলো আমাদের কোর্সে আমরা কেসের মধ্যে দেখাবো যে কোন সময় সেই সিচুয়েশন। কিন্তু মুদ্রা কথা আপনাকে সবসময় যা মনে রাখতে হবে, এবং এটা তো একদম বেসিক গোল্ডেন এন্ড প্রিন্সিপালস রুলস ইন ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথি, যতক্ষণ পর্যন্ত একটা ওষুধের সুস্পষ্ট নির্দেশক লক্ষণ সহ ওষুধ চিত্র সুস্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত প্রেসক্রিপশন করবেন না। এর সাথে পরিষ্কার কথা তো আর হয় না, হয় কি? আপনি একটা ওষুধ দিচ্ছেন, 10টা লক্ষণ গেছে, কিন্তু বাদ বাকি লক্ষণ গুলা কোনো ওষুধে সুস্পষ্ট ভাবে নির্দেশ করে না। হ্যাঁ, চিকিৎসকের জ্ঞান এখানে এই জায়গাটায় গুরুত্বপূর্ণ। আপনি যদি নাই জানেন ব্যাকটেরিয়া মেডিকা, আপনি যদি ওষুধের সত্যিকারের পিকচার তৈরি করতে না পারেন, তো আপনার কাছে কোনোদিনও কোনোদিনও মিলবে না। আমার কথাটা বুঝছেন কিনা?
কোনোদিনও মিলবো না। কোন নাম্বারটা আমি বুঝি নাই, এখানে আরেকবার একটু এই করে দেন। কাজে আপনাকে তো ভাবতে হবে যে আপনার জানতে হবে এইটুকু, এইটুকু শিক্ষা আপনার লাগবে। এখন যেভাবে আমাদের কমিউনিটিতে কিছু চিকিৎসক চিকিৎসা করেন, তারা মানুষের যে পরিমাণ ক্ষতি করতেছেন, এই বদদোয়ায় তাদের জীবনই ধ্বংস হয়ে যাবে। হানিম্যান নিজে বদদোয়া করে গেছেন তাদের 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 জন্য। আর কারণে লাগে আপনারা কিন্তু এই ফান্দে পড়েন না। আপনাদের সুযোগ আছে, হোমিও ডাইজেস্ট আছে এখন, হোমিও ডাইজেস্ট আছে এখন আপনাদের সাথে হাল ধরার জন্য, আপনাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা হাত ছাইরেন না, তাহলে দেখবেন যে আপনারা কত উচ্চ মর্যাদায় নিয়ে আসীন হইতে পারেন। আপনারা মানুষকে ভালো করতে পারবেন। কনফিডেন্স রাখেন, শুধু মনোযোগ দরকার, শুধু লাইগা থাকা, অধ্যবসায় সেটা তো লাগবে। আল্লাহর কাছ থেকে একটা বড় পুরস্কার আপনি চাচ্ছেন, তাই না? একটা বড় গুণাবলী চাচ্ছেন, মানুষ হিসাবে, চিকিৎসক হিসাবে এত বড় উন্নত একটা মর্যাদা চাচ্ছেন। আপনার একটু একটু কষ্ট কি আপনার করতে হবে না? এইটুকু আপনাকে করতে হবে, এইটুকু করেন, দেখবেন বাদ বাকিটুকু নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি পারবেন, আপনি দৃষ্টান্ত দেখাইতে পারবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম আমি, তাহলে আপনি কি, আমরা কি দেখলাম যে আরেকটা জিনিস শিখে ফেললাম এই অ্যাফোরিজমের পরিপ্রেক্ষিতে, যে আমাদের তো রোগীর লক্ষণই সব, রোগীর লক্ষণ দেখে আমাদের তাদের চিকিৎসা করতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা তার সার্বিক অবস্থা, মানে তার লক্ষণ সামগ্রিকতা, তার লক্ষণের যে টোটাল টোটাল বৈশিষ্ট্যগুলো আছে, তা যখন সুস্পষ্ট ভাবে কোন ওষুধকে নির্দেশ না করবে, এবং সুস্পষ্ট ভাবে নির্দেশ করলে আমি বুঝতে পারবো সেই যোগ্যতা আমার মধ্যে অর্জন করতে হবে, এটা চিকিৎসকের তরফ থেকে দায়িত্ব। কিন্তু যখনই সুস্পষ্ট নির্দেশক লক্ষণ সহ সুস্পষ্ট ভাবে কোনো ওষুধকে প্রদর্শন করবে, তখন আমরা ওষুধ প্রয়োগ করবো। তার আগ পর্যন্ত আসলে ওষুধের প্রয়োজনও পড়বে না, আগের ওষুধ তাকে ক্রমান্বয়ে উন্নতি করতে থাকবে, এবং প্লাসিবো ওই সময় যথেষ্ট চিকিৎসা, এবং সবচাইতে বেস্ট চিকিৎসা ওই সময়টাতে। তাহলে আমরা কিন্তু বেশ কিছু প্র্যাকটিক্যাল চিকিৎসার ব্যাপার শিখে দিলাম আজকে, রাইট? এইবার আমি আপনাদের প্রশ্নে যাচ্ছি। তবে আজকে যে আমি প্রশ্ন করলাম, আমি আসলে প্রত্যাশা করি এই ধরনের প্রশ্ন, যে আপনি সিরিয়াসলি চিকিৎসা করতেছেন, আপনার চিকিৎসার ক্ষেত্রে নিয়ে এই অ্যাফোরিজমের সাথে আপনার কি ডাউট তৈরি হচ্ছে, এবং কি ধরনের প্রবলেম আপনি পড়তেছেন। আমার অলরেডি 1 ঘন্টা ক্রস করে গেছে, আমি আর লম্বা করব না। তো এই কি ধরনের প্রবলেমে পড়তেছেন, এবং এখানে এক্সপ্লেনেশনটা হানিম্যান আসলে কিভাবে দিচ্ছেন, এটা এইভাবে প্রশ্নগুলারে বলে বুদ্ধিমান প্রশ্ন, ইন্টেলিজেন্ট কোশ্চেন, এবং সেখান থেকে আমাদের পুরো কমিউনিটি শিখতে পারে। এবং এগুলাই কিন্তু আসলে অর্গানন আমাদের শেখায়। আমরা চিন্তাটাকে ওই পর্যায়ে আর ওই গভীরতায় নামাই না যে আমার কাছে পানি উঠে আসবে, আমার কাছে বোরিং লাগে, আরে গর্ত হয়ে রয়েছে, কি যায় না অন্ধকার, এইরকম লাগে। অর্গানন যে মনে হয় যে আরে কি দিছে এটা, আসলে তো চিকিৎসা শিখতে হবে এখানে। তো অর্গানন রে বোরিং লাগে, আপনি আর চিকিৎসক হবেন কোন জায়গা থেকে? আপনি তো এই ফাতরামি করে এখান লাগবো, মানুষের ঠকাইয়া স্কাউরিং আউট, হানিম্যান করতেছে স্কাউরিং আউট করে খান লাগবো, তুই খান লাগবো, খালি মানুষের কল্যাণ না করে অকল্যাণ করে খান লাগবো, এবং মরার সময় আফসোস করার লাগবে, হানিম্যানের অভিশাপ নিয়ে মরণ লাগবে। তো এবার আমি আপনাদের কোশ্চেনে যে কয়টা পাই আর কি, আমি যাচ্ছি, প্রশ্নের উত্তর যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করবো, তারপরে ইনশাল্লাহ। শিলা ঘোষ বলছেন মডিফাইড কন্ডিশন ফর রিভার্স ট্রাইং টু হোমিওস্ট্যাসিস উইথ দ্য হেল্প অফ ভাইটাল, রাইট? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। শরীর যখন খুব স্বাভাবিক সতেজ অবস্থায় থাকবে, তখন সে ভারসাম্য রক্ষা করবে। আমাদের সবকিছু এটাই তো বলা হয়েছে। দেখবেন আপনি কিছু এই কয়েকদিন পরেই আমরা অ্যাফোরিজমে পাবো যে ভাইটাল ফোর্স এটা কি জিনিস, তখন আলাপ করবো। ভাইটাল ফোর্স আমাদের এমন ভাবে সমন্বিত ভাবে আমাদের পরিচালনা করে, অটোক্রেসি, খুব নর্মাল, সহজাত, প্রাকৃতিক। এই যে বাতাস বইতাছে, যে ন্যাচারাল লাগে, আমার শরীরের সবকিছু এরকম ফ্লুয়েন্ট এবং ন্যাচারাল থাকবে, এটারে বলে হোমিওস্ট্যাসিস। এই জিনিসটা নষ্ট হয়ে যায়, আবার যখন ফেরত আসবে তখন হোমিওস্ট্যাসিস ফেরত আসবে। ও ইসলাম বলতেছেন তার ক্রনিক রোগী কতদিন পর্যন্ত কোনো চিহ্ন এবং লক্ষণ না থাকলে, বিশেষত ক্যান্সার রোগে, আমরা কিওর বলতে পারি? অ্যালোপ্যাথিক চিন্তাতে বলে 5 বছর পর্যন্ত যদি কোনো ক্যান্সারের রোগী ক্যান্সার নিয়েও টিকা থাকে, তাহলে সে যে চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করছে সে সবল চিকিৎসক। আবারও বলতেছি, অ্যালোপ্যাথিক সংজ্ঞা মতে কোন রোগী যদি ক্যান্সার নিয়েও 5 বছর পর্যন্ত টিকা থাকতে পারে, মানে তারে বাঁচায় রাখা যায়, কোন চিকিৎসক যদি বাঁচায় রাখতে পারে, তাইলে সে ওই ক্যান্সারের রোগীটাকে সফলভাবে চিকিৎসা করছে বলে স্বীকৃত। এটা হলো অ্যালোপ্যাথিক ভিউতে। হোমিওপ্যাথিক ভিউতে আপনি ক্যান্সার নামের কোন রোগী নাই আসলে, মানে সত্যিকারের কনসেপ্টে ক্যান্সার হলো একটা লক্ষণ মাত্র। আমি আবার বুঝাইতে পারছি কিনা? ক্যান্সার নামের কোন রোগ হোমিওপ্যাথিক
আমাদের যে দৃষ্টিভঙ্গি আছে, পারসেপশন আছে, সেখানে ক্যান্সার হচ্ছে একটা লক্ষণ। ক্যান্সার বলতে কিছু নাই তা কিন্তু না, হানিম্যান অর্গানন লিখছেন ক্যান্সার শব্দ, ক্যান্সার বলতে কিছু নাই তা না, তবে ক্যান্সার নামের কোনো রোগ নাই, এটা হচ্ছে একটা লক্ষণ। রোগীর আরো তার মেন্টাল, তার ইমোশনাল, তার ফিজিক্যালি আরো বিভিন্ন জায়গায় আরো অনেক লক্ষণ আছে, এবং যেখানে যতটুকু বিচ্যুত অবস্থায় টোটালটা হচ্ছে তার তার রোগ। এর আগে পরিষ্কার হোক আপনাদের মধ্যে। দেন তারপরে বলতেছেন যে কতদিন রোগ ফেরত না আসলে, কাজেই কোন লক্ষণ এবং চিহ্ন না থাকলে, যে মুহূর্তে রোগীর মধ্যে সত্যিকার অর্থে আপনি টেস্ট করে দেখলেন তার ক্যান্সারের সেই লক্ষণটা নাই, তার মধ্যে আর কোনো কষ্ট নাই, তার মেন্টালি ওয়েল, ফিজিক্যালি ওয়েল, আপনি তখন তার আরোগ্য করছেন, সোজা কথা। এখন দেখেন, আমরা একটা সিম্পল কথা বলি, অনেক সময় মনে করেন, আমরা অনেক সময় ভুলভাবে একটা ধারণা করি, ধরেন একজন আইবিএস এর রোগী যে কিছুই খাইতে পারে না, কথাটা বুঝছেন কিনা, যে কিছুই খাইতে পারে না, তারে আপনি চিকিৎসা করছেন, সে একদম ভালো হয়ে গেছে, তার পেট এখন সব খাইতে পারে, তার তার সব সহ্য ক্ষমতা ফেরত আসছে, তার মনও ভালো, ইমোশন ভালো, সবকিছু ওয়েল অ্যান্ড সাউন্ড, ওই মুহূর্তে সে ভালো। আপনি কি মনে করেন আবার ধরেন 2 বছর পর তার আইবিএস ফেরত আসছে, এইটা কি আসলে ফেরত আসা? নো, নো, নেভার। দেখেন, একটা কথা বলি, এটা ফেরত আসা না। একবার যদি আপনার শরীরে কোন একটা প্রবলেম রাইজ করতে পারে, আরেকবার কেন পারবে না? আপনি যদি প্রতিকূল পরিবেশে যান, আপনি ভালো হইছেন দেখে যাই না তাই খাইলেন, আপনি মদ খাইলেন, আপনি লিভারের চাপ প্রয়োগ করলেন, আপনি হোটেলে লাগাতার খাইতে থাকলেন, অখাদ্য, কুখাদ্য, এই যে প্যাকেটজাত দ্রব্য, জাঙ্ক ফুড আবার খাইতে থাকলেন, তো আরেকবার কেন আপনার মধ্যে এই প্রতিকূল পরিবেশে ইনফ্লুয়েন্সে কেন আপনি প্রভাবিত হইতে পারবেন না? তো কাজেই আমাদের বুদ্ধিহীন ভাবে মানুষ যা বলে তাই মাথায় নেওয়া ঠিক না। আমি বলি যে আপনি যদি লাইফ স্টাইলের মধ্যে ত্রুটি রাখেন, তাহলে প্রবলেম আবার তো রাইজ করতেই পারে, নতুন করে তৈরি হবে। কথাটা বুঝাইতে পারছি কিনা? কাজে আপনি আসলে অ্যাকচুয়ালি ওইভাবে ডিফাইন করতে পারবেন না। আপনার শুধু মনে রাখতে হবে, রুগীর যদি আপনি ওই হ্যাপিনেসটাই না দিতে পারেন, যেদিন আপনি হ্যাপিনেসটা আনছেন, ওই দিন আপনি তার আরোগ্য করছেন, ওই দিন আপনি তার আরোগ্য করছেন। তারপরে ওই রোগীর রেসপন্সিবিলিটি, সে তার হেলথটাই সঠিকভাবে মেনটেন করবে কি করবে না। এবং বেশিরভাগ মানুষ আসলে যা হয় স্বাধীনতার অপব্যবহার করে। আমরা তো স্বাধীনতা তুইলা দিই তাদের হাতে, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত ওই স্বাধীনতার অপব্যবহার করে তারা। তারা তাদের ওই শক্তি নিয়ে, আমরা বলি আকাম কুকাম আর কি, খাদ্য খায়, কুকাজ করে, পরে আবার যায় না তার ওই সহজাত প্রাকৃতিক ন্যাচারালিটি নষ্ট হয়। বুঝাইতে পারছি আমি ব্যাপারটা? মো ইসলাম, আশা করি আপনার কোশ্চেনটা খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। ট্রিকি কোশ্চেন এই অর্থে যে আপনি আমার কাছে ট্রিক করতেছেন ব্যাপারটা তা না, অর্থাৎ এই কনসেপ্ট গুলা পরিষ্কার না হইলে এই ব্যাপারটা বোঝা মুশকিল। এবং ডাক্তাররা অনেক সময় আতঙ্কে ভোগে, আমি তো ক্যান্সার ভালো করছি, আবার ফেরত আসবে কিনা। নিশ্চিত থাকেন ফেরত আসবেন না, আসবে না, যদি তার লাইফ স্টাইল ঠিক থাকে আর আপনি যদি পরবর্তীতে এলোমেলো ওষুধ দিয়ে অযথা তারে হ্যাম্পার না করেন। আশা করি মো ইসলাম আপনার আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। তারপরেও কোশ্চেন থাকলে করেন, আমি ধরে রাখলাম আজকে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আছে, আধা ঘন্টা আমি আরো এক্সট্রা করবো লাইভ, যদি প্রয়োজন হয়, আপনারা যদি উপস্থিত থাকেন, 100-র উপরে যদি উপস্থিত থাকেন লাইভে, তাহলে আপনাদের আমি উত্তর দেবো। 100-র নিচে নামলে দেবো না। আপনারা সবার কাছে ছড়াবেন, তত বেশি মানুষের সম্ভব এটা আনবেন। মানুষ বেশি থাকলো তাইলে আমি বুঝবো যে আমার পরিশ্রমটা কাজে লাগবে। কেউ থাকলেন না, 3 জন থাকলেন, তত নিজের কাছেও ভালো লাগে না। যাই হোক, সুদীপ, সুদীপ মার্ক 12, স্যার আপনার কথাগুলো অনেক মূল্যবান, আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের এই ভালো লাগাটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি উৎসাহিত হই নিঃসন্দেহে। অবশ্যই আমার মেন্টালি স্ট্রেংথ বৃদ্ধি পায়। ডক্টর রওশন লায়লা, অর্গানন শুধু হোমিওপ্যাথির একটি গ্রন্থ নয়, এটি মানুষের রোগ, স্বাস্থ্য, আরোগ্যের চিরন্তন প্রাকৃতিক নীতিমালার বৈজ্ঞানিক ভিত্তি উন্মোচনকারী এক অনন্য বিজ্ঞান গ্রন্থ, এটা আমি মনে করি। থ্যাংক ইউ, আপনি একদম এক্সাক্ট এবং সঠিক চিন্তা আপনার আপনার মধ্যে আছে, আমার বিশ্বাস, এবং আমি সহমত আপনার এই চিন্তার সাথে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা এক লাইন এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। হোসাইন ইমরান বলছেন, স্যারের ক্লাসের মাধ্যমে সিমটম সম্পর্কে ডিপলি জানা সহজ হবে। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য এবং এত সুন্দর একটা অ্যাপ্রিসিয়েশনের জন্য।
তাজুল ইসলাম বলছেন লক্ষণ বিনষ্ট হলে কিংবা সিমটমস সাপ্রেস হলে জটিলতা তৈরি হয়। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। যখন আপনি আংশিক সদৃশ ওষুধ দিলেন, কেসটা মডিফাইড হয়ে গেল। এই যে আমরা কই না যে হোমিওপ্যাথি তো সাইড এফেক্ট নাই, সত্য সাইড এফেক্ট নাই। আপনি প্রপার হইতে ক্লাসিক্যাল হইতে ট্রিটমেন্ট করবেন, সাইড এফেক্ট নাই। কিংবা যে সমস্ত ওষুধ ভুল ওষুধও করবো, আপনি খুব বেশি মাত্রায় প্রয়োগ না করলে একবার দুইবারে আসলে অ্যাকচুয়ালি নতুন কোনো রোগ তৈরি হবে না। কিন্তু ভয়ানক একটা ঘটনা ঘটবে, ভয়ানক ঘটনা অবিরত আমাদের যারা চিকিৎসা না জানা চিকিৎসকরা ঘটায় চলতেছেন, তা হচ্ছে মডিফিকেশন অফ সিমটমস এবং ডিসরাপশন অফ কেস। কেস ডিসরাপশন, একটা কেসে যখন আপনি আংশিক সদৃশ অর্থাৎ রোগীকে আরোগ্য করবে না, কিন্তু রোগী সেই ওষুধটির প্রতি সংবেদনশীল, সেন্সিটিভ, কিছু মিল আছে, এইরকম ওষুধ প্রয়োগ করবেন, তখন সেই রোগীর মধ্যে কিছু লক্ষণের পরিবর্তন ঘটবে, কিছু লক্ষণ প্যালিয়েট হবে, কিছু লক্ষণ সাপ্রেসড হবে, কিছু নতুন লক্ষণের, এই আংশিক সদৃশ ওষুধ প্রয়োগ করলে কিছু নতুন এক্সেসরি সিমটমস অ্যানিম্যাল অর্গানিজম বলছেন, এই লক্ষণের উদ্ভব ঘটবে। ফলাফলস্বরূপ লক্ষণের চিত্র এমন ভাবে বিকৃত হবে, তখন সঠিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথ সেখানে আর সঠিক ওষুধ দেওয়ার ক্ষমতা রাখবেন না। ওই রোগীর ভালো করা মুশকিল হয়ে যাবে, কারণ আর ওষুধ চিত্র, সঠিক ওষুধ চিত্র আসবে না। এর চাইতে বড় সর্বনাশ আরো হয় না। এই কারণে আমি বলি যে অ্যালোপ্যাথির চাইতে এই আংশিক, বলা হয় আমাদের হোমিওপ্যাথিতে খুব খারাপ ডাক্তারের দিয়ে রোগীর ক্ষতি হয় না, খুব ভালো ডাক্তারের দিয়েও রোগীর ক্ষতি হয় না। হোমিওপ্যাথিতে ক্ষতি হয় হলো মাঝারি মানের ডাক্তার দিয়ে, যারা আসলে সিমিলিবাম প্রেসক্রিপশন করে না, এই সম্বন্ধে জ্ঞানও রাখে না, আবার এত খারাপও না যে ওই লক্ষণ টক্ষণ বাদ দেওয়া হুদাই ওষুধ দিতেছে। যেহেতু ওই ওই আংশিক সদৃশ ওষুধগুলোতে সেন্সিটিভিটি থাকে রোগীর, কাজে তার মধ্যে সিমটমস মডিফিকেশন ঘটে এবং রোগীর প্রচন্ড ভয়ানক ক্ষতি হয়, ভয়ানক ক্ষতি হয়। এগুলো আপনাদের জানতে হবে, আপনারা সর্বনাশ করে যাবেন আর আপনারা জানবেন না, এটা তো হবে না। আমার যারা স্টুডেন্ট, আমরা এই সম্মান নষ্ট করবেন না, আমার এই সব কাজ করে বেড়াবেন না। মানুষের সত্যিকার আরোগ্য করেন, আমি থাকতাছি আপনাদের পিছনে, আপনারা শিখবেন যদি আপনারা চান। তো যাই হোক, মোশাররফ হোসেন, থ্যাংক ইউ তাজুল ইসলাম, সুন্দর একটা ব্যাপার উত্থাপন করার জন্য। এবং মোহাম্মদ মোশাররফ হোসেন বলছেন মানব দেহ কত শতাংশ আক্রান্ত হলে লক্ষণ প্রকাশিত হয়। আপনার দেখেন, আমি সব প্রশ্নের উত্তর জানি ব্যাপারটা এরকম না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার এই প্রশ্নটা আমি বুঝিনি, কি দিয়ে আক্রান্ত হইলে লক্ষণ প্রকাশিত হবে, এটা আমি বুঝি নাই। কি দিয়ে আক্রান্ত হইলে অ্যাকচুয়ালি লক্ষণ প্রকাশিত হবে, এই প্রশ্নটা বুঝতে আপনার জানিয়ে, আপনার অবশ্যই এটার একটা সুন্দর একটা কিছু আছে, কিন্তু আপনি হয়তো বা প্রশ্নটার উত্থাপনটা এমন হয়েছে যে আমি আমি আপনাকে একটু অন্যভাবে উত্থাপন করতে হবে, তাইলে হয়তো বুঝতে পারো। তবে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ খুব সুন্দর কোশ্চেন আছে, লক্ষণ ও চিহ্ন পার্থক্য করে বুঝিয়ে বললে। হ্যাঁ, খুব সিম্পল, আসলে সবই লক্ষণ, যেটা আমরা চিহ্ন বলি এটাও লক্ষণই, আলাদা কিছু না। তবে চিহ্ন বলা হয় এই কারণে যা প্রত্যক্ষ করা যায় অন্যভাবে, যেমন ধরেন ল্যাবরেটরি টেস্ট, কিংবা রোগী কোনো জায়গায় কালো হয়ে গেছে যে মেস্তা, এটা তো লক্ষণ তো বটে, কিন্তু এই পরিবর্তনটা চিকিৎসক নিজে দেখতে পারেন, দুনিয়াবাসী দেখতে পারে। ব্যাপারটা বুঝছেন কিনা? রোগীর মধ্যে পায়ে ব্যথা, ওকে, পা আশ্রাইতেছে, পা আশ্রানি তো দেখবো, কিন্তু ব্যথাটা কি দেখা যায়? দেখা যায় না। এটা সাবজেক্টিভ সিমটমস, দেখা যায় না। এই সাবজেক্টিভ সিমটমস গুলারে একদম পিওর সিমটমস, মানে সরাসরি সিমটমস বলে। আরেকটা হলো অবজেক্টিভ সিমটম, যেটা দেখা যায়, যেমন বমি করছে, হলুদ রঙের বমি বা সবুজ রঙের বমি, এটা দেখতে পাচ্ছে, দুনিয়ার সবাই দেখতে পাচ্ছে। বমির ভাব হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। কথাটা বুঝছেন কিনা? তো আসলে সবই লক্ষণ, কিন্তু কিছু কিছু জিনিস, প্যাথোলজিক্যাল টেস্ট, ইএসআর 70 সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, প্যাথোলজি দেখতে পাচ্ছে, ডাক্তার দেখতে পাচ্ছে, রোগীর ফ্যামিলি দেখতে পাচ্ছে, এটা চিহ্ন। কিন্তু মানে সত্যিকার অর্থে সবই লক্ষণ, শুধু বোঝার জন্য চিহ্ন কিছু আলাদা ভাবে বলা হয়। আপনার যেটা খুব বেশি চিন্তা করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি জাস্ট মনে রাখবেন দ্য সিমটোম্যাটোলজি অফ দ্য পেশেন্ট, দ্যাট উইল বি এনাফ ফর ইউর অ্যাসেসমেন্ট এন্ড টু ট্রিট দ্য পেশেন্ট। আশা করি বুঝতে পারছেন। মোহাম্মদ, আপনার একটা প্রশ্নের উত্তর দিতে পারি নাই, এটা দিতে পেরে ভালো লাগতেছে, থ্যাংক ইউ। এরপর এম এ ওয়াদুদ, হোমিওপ্যাথিক ক্লিনিক, ইউর সাউন্ডলেস স্মাইলিং ইজ জাস্ট লাইক দ্য ব্লেসিংস অফ ডিভাইন গিফট অফ গড। থ্যাংক ইউ। আমার সম্বন্ধে আপনার অ্যাসেসমেন্ট, আসলে আমার প্রতি আপনার ভালোবাসা, এই জিনিসটা দেখে আমার দিকে অনেকের খারাপও লাগবে, বলবো কি একটা শুকনা মুখনা কাঠি কাঠি
মানুষ এনে ফেসবুকে আমাকে বদনাম করে, এই কথাও বলবে। আসলে এই যে দেখতে পাচ্ছেন ভালো, আমি ডিভাইন কিছু না, আমি খুবই সিম্পল, খুবই সাধারণ মানুষ। কিন্তু আপনার হৃদয়ের পবিত্রতা, বিনয় এবং ভালোবাসা, এই যে আপনি কিছু মুহূর্তের জন্য নিজের চিন্তা না করে আমার ভালোটার চিন্তা করছেন, কিছু মুহূর্তের জন্য ইগোটারে ছেড়ে দিছেন, আপনার আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতাটারে ভুলে গেছেন, আমার চাইতে বড় হইতে চান নাই, এই জিনিসটা আপনার কিছু ভালো জিনিস আপনার মনের মধ্যে ভালো কিছু অনুভূতি দিছে, একটা হিলিং এর অনুভূতি, একটা সুস্থতার অনুভূতি, এটা আপনারই জিনিস, আপনারই ভালোত্ব। থ্যাংক ইউ আদুত, এবং আমি অ্যাপ্রিসিয়েট করতেছি অন্তর থেকে কর্ডিয়ালি এত সুন্দর একটা মন্তব্যের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। মহিউদ্দিন বলতেছেন, থ্যাংকস এ লট স্যার ফর ইউর এক্সেলেন্ট প্রেজেন্টেশন এন্ড ডিসকাশন। আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের, আমি বলবো, যদি আপনি সত্যিই মনে করেন যে এই লাইভটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যত বেশি সম্ভব মানুষকে একত্র করার বন্দোবস্ত করেন, এগুলো জানার শেখার বন্দোবস্ত করেন। মানুষ বাঁচবে, আমার জন্য না, মানুষের কল্যাণ দরকার, মানুষের অর্গানন বোঝা দরকার, মানুষের হোমিওপ্যাথি বোঝা দরকার, তাই না? আমাদের চিকিৎসকদের, তারা মানুষের কল্যাণ করুক, সঠিক সঠিক সঠিকভাবে হোমিওপ্যাথি বা অর্গাননকে বোঝা, এটা আমার প্রত্যাশা। আকবর হোসেন বলতেছেন, স্যার ধন্যবাদ রোগ সম্বন্ধে সঠিক ধারণা দেওয়ার জন্য। অর্গাননের সংখ্যা অনুযায়ী আসলে সুস্থ করা সম্ভব? সব লক্ষণ শরীর থেকে রিমুভ হয় কি? এরকম মানুষ বাংলাদেশ তথা বিশ্বের কোথাও পাওয়া যাবে কি? আজকে এটা নিয়ে একটা লম্বা ডিসকাশন কিন্তু হয়ে গেছে, এবং অনেকগুলা প্রশ্ন, এবং সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটাই আমি প্রত্যাশা করি, যেটা আমি একটু আগে বলছি। আকবর হোসেন, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর আজকে ডিটেইল আলোচনা করছি, তাই না? যদি আপনি মিস করে থাকেন তাহলে রিপিট করবেন, অথবা হইতে পারে আপনার এই কমেন্টটা আমার হয়তো এই আলোচনার আগেই দেওয়া, আমি তো আসলে সব কমেন্ট আগে দেখি নাই, কাজেই ধন্যবাদ, ধন্যবাদ আকবর হোসেন। এরপর মহিউদ্দিন বলছেন, যে কারণে লক্ষণ তৈরি হয় তা যদি বারবার পাওয়া যায়, তাহলে সেই লক্ষণ বা রোগ বারবার ফিরে আসা তো স্বাভাবিক। অ্যাবসলিউটলি, ওই যে কথা বললাম একটু আগে, যে আপনি হোটেলে খাইলেন, আজে বাজে জাঙ্ক ফুড খাইলেন, বা মানসিক কষ্টে বারবার দেন ক্রনিক ডিজিজ এক জায়গায় অ্যানিম্যান কইতাছেন, যে ফ্যামিলিতে অশান্তি, ওই ফ্যামিলির আল্লাহর উপরে ছেড়ে দাও, তাদের রোগ তুমি দূর করতে পারবা না। কেন বারবার তার ওষুধের কাজ নষ্ট হয়ে যাবে, এন্টিডোট হবো, এবং ওই যে দুঃখ, শোক, জেলাসি, এগুলোর থেকে বারবার তার রোগ তৈরি হবো, কয়বার সারাবেন আপনি? এই কারণে ধন্যবাদ মহিউদ্দিন। এম এ ওয়াদুদ হোমিওপ্যাথি ক্লিনিক বলছেন, আই নেভার লার্ন লাইক দিস ইন্টারেস্টিং ডিপার এন্ড এভার ন্যাচারাল লেকচার বিফোর থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ এত সুন্দর একটা অ্যাপ্রিসিয়েশনের জন্য, এবং তাই হোক, ভালো হোক, এটাই প্রত্যাশা। সবাই উপলব্ধি করুক, আমাদের নিজেদের বাঁচার জন্য তো আমার আশেপাশে চিকিৎসক লাগবে, লাগবে না? কাজেই আমরা চাইবো আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটি হবে বিশ্বের সবচাইতে হোমিওপ্যাথিক কনসেপ্টের দিক দিয়ে সবচাইতে শক্তিশালী কমিউনিটি। আমার প্রচেষ্টা এটা, আপনার সাথে থাকলে এটা সম্ভব। ধন্যবাদ এম এ ওয়াদুদ। আহ এরপর কৃষ্ণপদ দাস বলছেন, স্যার ধন্যবাদ কত সুন্দর হৃদয়গ্রাহী আলোচনা পরিবেশন করার জন্য এবং রোগ আরোগ্যের একটা সঠিক চিত্র তুলে ধরার জন্য। প্রয়োজনে আমি বলবো এটা বারবার দেখবেন, এই কনসেপ্টটা হৃদয়ের মধ্যে একদম প্রথিত করে নেন। প্রয়োজনে আমাকে কোশ্চেন করেন, ডাউট থাকলে আমাকে বলেন, কিন্তু সঠিক হলে একদম একদম আপনার, ওই হানিম্যান বলছেন যে আমার ব্রেন যেন, আমার মগজ যেন বস্তুবাদের ছাপ্পা মারা না হয়, এটাকে ক্রিটিক্যালি হানিম্যান কিন্তু সমালোচনা করেছেন। আমার এটা যেন না হয়, আমাদের মস্তিষ্ক থেকে সঠিক ধারণা রাখতে হবে। বস্তুবাদ অবস্তুবাদ কোনো ধারণাই, কোনো ফিক্সড আইডিয়ার দরকার নেই। আমার ব্রেনে শুধুমাত্র ট্রুথ থাকবে, ফ্যাক্ট থাকবে, বাস্তব বিষয়গুলো থাকবে, যা বস্তুগত সেটাও থাকবে, যা অবস্তুগত সেটাও থাকবে। এইভাবে আমাকে নিজেকে প্রস্তুত করে চলুন, তাহলে ইনশাল্লাহ হানিম্যানের মতো। কারণ হানিম্যান কি বলছেন আপনার পরের অ্যাফরিজমে দেখতে পাবেন, হানিম্যান বলছেন হিউম্যান বিংস ইজ পার্টলি সাইকিক্যাল পার্টলি ফিজিক্যাল। এই মানব সত্তা আংশিক বস্তুগত, আংশিক অবস্তুগত। কাজে কোনো একটা ধারণা যে আমি শুধু অবস্তুগত ভাববাদী, তাহলেও হবে না। আমার সায়েন্স নেই, কিছু নেই, শুধু দর্শনের উপরে, তাও হবে না। আবার এটাও হবে না যে আমি শুধু বস্তুগত, সায়েন্স আর কিছু বুঝি না, ফিলোসফি বলতে আমার কাছে নেই, তাহলেও আমি সব প্রশ্নের উত্তর পাবো না, হোমিওপ্যাথিকে পরিপূর্ণরূপে বুঝতে পারবো না। ধন্যবাদ কৃষ্ণপদ দাস। লোকমান হাকিম, স্যার আপনার আলোচনা অন্ধকারে টর্চের আলোর মতো, দোয়া করি আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আপনার জন্য, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার জন্য দোয়া করছেন, এটা আমার অনেক বড় প্রাপ্তি, এবং এটাই আমার দরকার। আমার আসলে এটাই দরকার, এই দোয়াটাই দরকার।
এবং এটা অবশ্যই একটি সুন্দর উপহার। আপনি হৃদয় থেকে এটা কথাটা বলছেন, এটা অনেক বড় একটা প্রাপ্তি, একটা বিরাট পজিটিভ এনার্জি, হুইচ উইল অফকোর্স হুইচ উইল হেল্প মি ইনশাল্লাহ। ক্লাস শেষ, এখন কেউ কমলে আমার কোনো প্রবলেম নেই। এখন আসলে 1 ঘন্টায় আমি ক্লাস কিন্তু শেষ করেছি, এরপর আমি আপনাদের প্রশ্ন উত্তর সেশনটাতে গিয়েছি। আহ স্যার আমি আহ, রাফিয়া আক্তার লিড বলেছেন, স্যার আমি বুঝি না কেন, আমি কি করব? একটু রিপিট করেন, প্রয়োজনে থেমে থেমে চিন্তা করেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন। মানুষের মস্তিষ্ক এমন শক্তিশালী, এমন ক্ষমতাশালী, সবচাইতে দুর্বলতম মানুষের মস্তিষ্ক এত শক্তিশালী, যা চিন্তার বাইরে। আপনি কেন মনে করতেছেন আপনি বুঝতেছেন? আপনি বুঝলেন কিভাবে যে আপনি বুঝতেছেন না? কারোর পরোয়া করতে হবে না, কারোর সাথে নিজেকে তুলনা করবেন না যে অমুকের চাইতে আমি বুঝেছি কি বুঝে নাই। আসলে এই যে আমি বুঝতে পারতেছি না, এইটা যখন আপনি বলতেছেন, তখন অবশ্যই কারোর না কারোর সাথে আপনি নিজেকে তুলনা করছেন। এটা বাদ দিন, কারোর সাথে নয়। আপনি যা করবেন তা হচ্ছে, আপনি প্রয়োজনে এই ভিডিওটা টার্গেট নিন যে 10 ঘন্টা ভরে আমি দেখব। 5 মিনিট আলোচনা করার পর আপনি পজ করে দিন, দিয়ে আমি যা বলেছি আপনি তা বুঝতে পেরেছেন কিনা, বা আনিম্যান যা বলেছেন বুঝতে পেরেছেন কিনা, দ্যাট উইল বি এনাফ। এরপরে আপনার সেই বুঝের সাথে কারণ মিললো কি মিললো না, কারোর চাইতে বেশি বুঝবেন না কম, ভুলেও সেখানে যাবেন না, আপনার বুঝই যথেষ্ট। আমি আমি আপনাকে জাস্ট পরামর্শ দিলাম, আপনি এবার ভাবতে পারেন। ধন্যবাদ রাফিয়া আক্তার আলী। এবং হোমিও ভিশন কোন রোগের লক্ষণ সঠিকভাবে নির্ণয় করার জন্য রোগীর অবস্থা যথাযথভাবে নথিভুক্ত করা প্রয়োজন। অ্যাবসলিউটলি, কেস রেকর্ড যাকে আমরা বলি বা অ্যানামনেসিস, সেক্ষেত্রে রোগীর অবস্থা নথিভুক্ত করতে ন্যূনতম কত সময় লাগে? ন্যূনতম সময় বলতে আসলে কিছু হয় না, সর্বোচ্চ সময় বলতে ওইখানে কিছু হয় না। অ্যাকচুয়ালি যদি আমি এক কথায় বলি, একজন মানুষের, খুব এক লাইনে বুঝে নিন, একজন মানুষের মন, ইমোশন, যদি সেখানে দেখেন একজন মানুষের মনে প্রবলেম থাকবেই তা কিন্তু না, একজন মানুষের ইমোশনে প্রবলেম থাকবেই তা কিন্তু না। একজন ব্যক্তির যে স্তরটাতে হতে পারে, মন হতে পারে, ইমোশন হতে পারে, শরীর এবং সার্বিক তিনটাই হতে পারে, দুটো হতে পারে, একজন ব্যক্তির তার স্বাভাবিক সহজাত এই অবস্থাগুলো থেকে কোন জায়গায় কতটুকু বিচ্যুত হয়েছে তা নির্ণয় করতে যতটুকু সময় লাগে। যেমন এই কয়েকদিন আগে একটা কেস, খুব ইমার্জেন্সি অ্যাকিউট কেস, মাত্র 10 সেকেন্ড সময় লেগেছে প্রেসক্রিপশন করতে। ওই কেসটা আমি আমাদের কোর্সে প্রেজেন্ট করব, 10 সেকেন্ড সময় লেগেছে। কেস টেকিং না, অ্যাকিউট একটা কন্ডিশন, অ্যাকিউট ম্যানিয়া, অ্যাকিউট অ্যাংজাইটি নিউরোটিক সিনড্রোমের পেশেন্ট, 10 সেকেন্ডে হয়ে গিয়েছে, তার কেস টেকিং করতে হয়নি যদি এটা অ্যাকিউট বলে। ক্রনিক কেসে অবশ্যই কেস টেকিং করতে হবে। আবার ঘন্টার পর ঘন্টা, কয়েকদিনও লেগে যেতে পারে একজন পেশেন্টকে বুঝতে তার কোথায় কি বিচ্যুত হয়েছে, কিভাবে, কতটুকু মাত্রায়। তো কাজে এটাকে সময় দিয়ে নির্ণয় করার বিষয় না, এটা কোয়ান্টিটির প্রশ্ন না, এটা কোয়ালিটির প্রশ্ন। একজন মানুষকে বুঝতে হবে আপনাকে, মানুষের তার স্বাভাবিক অবস্থা থেকে কোথায় কতটুকু বিচ্যুত হয়েছে, এটা কোয়ান্টিটির কোশ্চেন নয়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ হোমিও ভীষণ। আহ এরপরে শুভ্রদেব। শুভ্রদেব গায়কের কথা মনে পড়ে গেল। স্যার কোন কোন ধরনের লক্ষণ থাকলে রোগী আরোগ্য সম্ভব বা উপশম দেওয়া যাবে, স্যার একটু বলতেন। দেখুন, এটা অত্যন্ত দীর্ঘ আলোচনার বিষয় এবং এখানে অনেকগুলো, এটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিসকাশন। মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিসকাশন বলতে যার অনেকগুলো শাখা আছে। এটা তো এখানে ভাই, সরি টু সে, যে এখানে আসলে আলোচনা শুরুরই জায়গা এটা নয়। এটা আমাদের কোর্সে আমরা ধীরে ধীরে পাবলিশ, আপনি যদি আমাদের কোর্সটাতে থাকেন, আমাদের যে প্রশিক্ষণ কর্মসূচি, সেখানে আপনি এই 6 মাসের কমপ্লিট কোর্স হতে হতে আপনি এটা একদম কমপ্লিটলি জেনে যাবেন। কিন্তু এখানে যদি না থাকেন তাহলে হয়তো সময় লাগবে, পরবর্তী ব্যাচে আপনি সেটা জানবেন। অ্যাকচুয়ালি এটা বিভিন্ন আঙ্গিক থেকে আলাপ করে আপনাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে দিতে হবে। তবে এটা নিশ্চিত থাকেন, সাইন্টিফিক্যালি অ্যাসেস করা সম্ভব যে কাকে আরোগ্য দেওয়া যাবে আর কাকে আরোগ্য করা যাবে না। সেখানে লেভেল অফ হেলথের ফ্যাক্টর আছে, অবস্টাকল অফ কিউরের ফ্যাক্টর আছে, প্যাথোলজির অ্যাডভান্সমেন্ট, মায়াজমেটিক মায়াজমেটিক প্রিডিসপোজিশনের অবস্টিনেন্সি, জেনেটিক্যাল প্রিডিসপোজিশনের কন্ডিশন, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আপনাকে আলোচনা করতে হবে। তো কাজেই এখানে 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 আলোচনার বিষয় এটা নয়। ধন্যবাদ। আহ এরপর
মোহাম্মদ মোশাররফ হোসেন বলছেন অর্গানন ক্লাস উপভোগ্য হতে পারে, তা আপনার ক্লাসে যুক্ত না হলে হয়তো উপলব্ধি করতে পারতাম না। থ্যাংক ইউ। আপনারা উপভোগ করতে পারছেন, এই ব্যাপারটি আমি শুনে আমার কাছে ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি উৎসাহিত হচ্ছি ভিতর থেকে, রিয়েলি উৎসাহিত হচ্ছি। অ্যাকচুয়ালি আমিও বোরিং হয়েছি একটা জীবনে। আমার ক্লাস যারা নিতেন, আমার কিছু শিক্ষকের, আমি নিজেও ফিল করেছি যে একটা ক্লাসকে কত বোরিং করা যেতে পারে। তো আমি চেষ্টা করি অন্ততপক্ষে এই ব্যাপারটা অ্যাভয়েড করার জন্য, এবং এবং আমাদের আমাদের প্র্যাকটিক্যালি আপনি এই অর্গানন থেকে বাস্তবের সাথে যদি মিল না থাকে তাহলে এই বইয়ের মূল্যটা কোথায়, তাই না? হানিম্যান পুরো বিশ্ববাসীকে বাস্তব চিকিৎসা শেখাচ্ছেন, কাল্পনিক তত্ত্ব নয়। তো এই বাস্তবের সাথে মিল যদি না থাকে তাহলে অর্গানই নয়, এর কোনো উদ্দেশ্যও নেই, কোনো বিধেয় নেই, কিছুই নেই। তো আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি যে এই আপনার জীবনে যে প্রবলেম গুলো সেটার সমাধান যেন অর্গানন থেকে আপনি পান। উপভোগ্য হবে যদি আপনি মনোযোগ দেন, আপনার হৃদয়কে উন্মুক্ত করে সাথে থাকেন, অবশ্যই উপভোগ্য হবে ইনশাআল্লাহ। মাহমুদা নূর বলছেন আলহামদুলিল্লাহ, আজ প্রথমবার স্যারের লাইভ ক্লাসে যুক্ত হলাম। ইনশাআল্লাহ পুরো কোর্স থেকে সর্বোচ্চটা শেখার চেষ্টা করব। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্যার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের কমেন্ট সহ পড়া শুরু করেছিলাম। ওকে, আমি আসলে আমাদের অনেকটা সময় চলে গিয়েছে, আধা ঘন্টা আমি বলেছিলাম। অ্যাকচুয়ালি আরো কিছু কাজ আছে আমার, আপনাদের আপনাদের কাজের জন্যই। মানে আপনাদের এই আমার মঙ্গলবারেও ক্লাস আছে, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আপনাদের দেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি। তো কাজে সেই কাজগুলোতেও আমাকে একটু বসতে হবে, কাজে আমি আর লম্বা করছি না। আসলে আপনাদের সাথে কথা বলতে তো ভালো লাগে, কিন্তু আমি আর লম্বা করছি না। আপনাদের যাদের প্রশ্নের উত্তর বাদ রইলো তারা হয়তো আগামী লাইভে সুযোগ পেলে আপনারা বলবেন, আমি তাদের প্রশ্নগুলোর উত্তর দেব। আর আপনাদের অনেকেই আরো অনেক ভালো মন্তব্য করছেন, আমি দেখতে পাচ্ছি। আমার ভালোবাসা নেবেন আপনারা। আপনাদের কল্যাণের চেষ্টায় আমার শ্রম যেন নিবেদিত হতে পারে সেই দোয়া করবেন, এবং আগামী লাইভে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সেই প্রত্যাশা করে, আপনাদের সবার মঙ্গল কামনা করে, আপনাদের সবার শিক্ষা যথাযথভাবে আহ এগিয়ে যেতে থাকুক, সম্পন্ন হোক সেই প্রত্যাশা, অন্তর থেকে সেই প্রত্যাশা করে আমি আজকের মতো আমার লাইভটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সাথে থাকার জন্য প্রার্থনা করছি। যত বেশি মানুষকে সম্ভব এই 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 কথাগুলো ছড়িয়ে দিন, যেন তারা প্রকৃত হোমিওপ্যাথিটা শিখে মানুষের মানুষের সত্যিকারের কল্যাণ প্রদান করতে পারে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।